আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। ষড়যন্ত্র, চারদিকে ষড়যন্ত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে, ক্ষমতায় গেলেও বিএনপিকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি বলেছেন নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে। এছাড়া এজেডএম জাহিদ হোসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনিও বলেছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন কথা বলেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যদি নির্বাচন করতে হয় তার আগে যে সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য যে রক্ত দিয়েছেন শহীদেরা, সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে, মরদেহে প্রাণ ফিরিয়ে দিতে হবে। এছাড়া জামায়াত ইসলামী বলেছে পিআর পদ্ধতিতে তারা আন্দোলনে নামবে। তো সব মিলিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিংবা কোনো একটা কিছু চলছে এমন গন্ধ পাচ্ছেন রাজনীতিবিদরাই। আসলে কি হচ্ছে এ বিষয়ে আজকে কথা বলতে চাই। আজকে আমরা আলোচনার বিষয় দিয়েছি নির্বাচন নিয়ে কি আসলেই ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে আছেন। ঠিক আমার ডান পাশে আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত স্যার আপনাকে। আর সর্বডানে আছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। একজন শুরুতে একটু বলেছি, রাজনীতিবিদরা গত কয়েকদিন ধরে নির্বাচনের এই সময়, ফেব্রুয়ারির এই সময়টি ঘোষণার আগেও তারা এরকম অনেক বেশি বলেছেন, এখন আবার বলতে শুরু করেছেন। এর মধ্যে জামায়াতের পক্ষ থেকে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলনের কথা বলা হয়েছে। অন্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এনসিপি সহ আরও বেশ কয়েকটি দল, তারা যেটি বলছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, নির্বাচনের আগেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে। এনসিপি আজকে বলেছে যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, সনদের বাস্তবায়নে এক বিন্দু ছাড় দিব না। নাহিদ ইসলাম সন্ধ্যার দিকে তাদের একটি যুব শক্তির অনুষ্ঠানে এই কথা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেটি তো উল্লেখ করলামই। আসলে কি ষড়যন্ত্র হচ্ছে না এগুলো রাজনৈতিক বক্তৃতা? আপনার কাছে কি মনে হয় সৌরভ হাসান? ধন্যবাদ আপনাকে এবং অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে শুভেচ্ছা। আসলে ভাবলাম, আমরা তো ভেবেছিলাম যে 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান মধ্য দিয়ে তৎকালীন জবরদখলকারী সরকার পতন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এরপর ষড়যন্ত্র আর থাকবে না। কিন্তু এক বছর পরও দেখলাম যে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলমান। ষড়যন্ত্র কে করছে, কে কার বিরুদ্ধে করছে? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে রাজনৈতিক বিরোধীদের, আওয়ামী লীগের বাইরে যারা, সবাইকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করত। এখন তো আওয়ামী লীগ মাঠে নাই, তারা চোরাগুপ্তভাবে ষড়যন্ত্র করলে সেটা কিন্তু এই যেসব রাজনৈতিক পক্ষ বিপক্ষ যেসব ইঙ্গিত দিচ্ছে তার মধ্যে আওয়ামী লীগ নাই। এখানে সেই অভ্যুত্থানের বিজয়ী শক্তির মধ্যেই কিন্তু নানা বিভক্তি, নানা মত, নানা পথ, এবং মত পথটা এমন পর্যায়ে কেউ কারো মুখ দেখা দেখি বন্ধ হওয়ার অনেক দূরত্ব। দিল্লি হনুজ দুরাজ। নির্বাচন কেন? নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা বলছি যে 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, শুধু একটা নির্বাচনটা জরুরি ছিল। আমি বলবো যে অন্তর্বর্তী সরকার গঠনের সময় একটা বড় ভুল বলবো, রাজনৈতিক ভুল, সেটা হলো এই সরকারের সময়সীমা বেঁধে না দেওয়া। কারণ ইতিপূর্বে যতগুলো অন্তর্বর্তী সরকার হয়েছে বা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তার সবটারই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সাংবিধানিকভাবে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস, পরবর্তীকালে সেনা সমর্থিত সরকারের মেয়াদ বাড়ানো হয়েছিল, কারণ আগের যে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা নির্বাচন করতে পারেনি এবং সেখানে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছিল। কিন্তু এইবার তো সেনাবাহিনীর হস্তক্ষেপ নেই, যদিও সরকার গঠনে তাদের একটা উদ্যোগী ভূমিকা ছিল, কিন্তু তারা সামরিক পোশাক পরে এই বেসামরিক প্রশাসনে বা জনপ্রশাসনে ভূমিকা রাখতে চায়নি। তার মানে আন্দোলনে জয়ী পক্ষগুলো আলাপ আলোচনা করে মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে।
এখন এই যে সব কথা বললেন, ষড়যন্ত্র, জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র, ছাড় দেয়া না দেয়া, সবগুলোই পারস্পরিক অনাস্থার বিষয়। একে অপরের প্রতি আস্থা করতেছে, আস্থা রাখতে পারছে না। আস্থাই হচ্ছে গণতন্ত্রের কিন্তু ভিত্তি। পুলিশ সেনাবাহিনী দিয়ে তো গণতন্ত্র হয় না, শক্তি প্রয়োগে গণতন্ত্র হয় না, সেটা আমরা দেখলাম। কিন্তু আজকে সেই আস্থার সংকট, এবং সেই আস্থার সংকটের পিছনে কাজ করেছে আদর্শের চেয়েও বেশি হচ্ছে ভোটের হিসেব নিকেশ। আগামী নির্বাচনে জয় পরাজয়ের হিসাব করে যারা জয়ী হবেন বলে মনে করেন, অথবা জনপরিসরে আলোচনা যাদের নামে, তারা এক ধরনের চিন্তাভাবনা করেন। আর যারা মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা জয়ী হতে পারবেন না, সুতরাং তাদের মনোভাব পুরোপুরি নেতিবাচক। আনুপাতিক হারে ভোটের দাবি করেছে, কোনো সুযোগ নেই, কারণ এখানে স্পষ্ট লেখা আছে সরাসরি প্রার্থীকে মানুষ ভোট দিবে, ভোটাররা ভোট দিবে। কিন্তু আনুপাতিক হারে সেখানে প্রার্থীকে ভোট দেয় না, ভোট দিবে দলকে। দল যদি 100 কলা গাছের তালিকা দেয়, সেই 100 কলা গাছ জয়ী হবে। সেটি অবশ্য আমাদের এই বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় যে খুব প্রার্থীকে দেখে বা তার যোগ্যতা নিরূপণ করে ভোট দেয় তা নয়। কিন্তু গণতন্ত্র হচ্ছে তো একসঙ্গে চলা, একসঙ্গে থাকা। আওয়ামী লীগ তো তার মতের, তার পথের অনুসারী সবাইকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তার ফল তারা পেয়েছে। কারণ আজকেও কি আমরা সেই যুদ্ধ করে যাব যে আমার মতের সঙ্গে না মিললে আমি এটা মানব না? যেমন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, তারিখ মানে একটা সময়সীমা। এখন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করেছে এবং বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলই স্বাগতও জানিয়েছে, স্বাগতও জানিয়েছে। এখন হঠাৎ যদি কোনো দল বলে যে নির্বাচন হবে না, সরকার বলছে নির্বাচন হবে, নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে না, আর যদি কোনো দল বলে নির্বাচন হবে না, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায়? তখন কিন্তু আর নির্বাচনের সংকটের মধ্যে সীমিত থাকে না, তখন পুরো শাসন ব্যবস্থা, পুরো রাষ্ট্র ব্যবস্থার উপরেই একটি চ্যালেঞ্জ আসে যে আদৌ নির্বাচন হবে কি না। অনেকেই সন্দেহ করেছিলেন প্রধান উপদেষ্টার এই ঘোষণার আগে, কারণ তখন আমরা এপ্রিল না ফেব্রুয়ারি এই দোলা চলেছিলাম। একটা জায়গায় তো আসতে হবে। নির্বাচন কমিশনে বলেছে রাষ্ট্রটা কার? রাষ্ট্রটা জনগণের। এখন সবাই ভাবে জনগণ তার সঙ্গে আছে, তাহলে সেটা পরীক্ষা করতে হবে তো নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু সেই পরীক্ষা তারা কেউ দিতে চায় না, কিন্তু মাঠ গরম করতে চায় এবং প্রতিপক্ষের পরাজয়ের মধ্য দিয়ে নিজের বিজয় অর্জন করতে চায়। এটাই হচ্ছে আমাদের সমস্যা। কারণ যেসব দেশে প্রকৃত গণতন্ত্র আছে সেখানে জয় পরাজয়টা এভাবে নির্ধারিত হয় না। জয় পরাজয়টা হয় জনগণ যাকে দায়িত্ব দিল 5 বছরের জন্য, জনগণের রায়ে জয় পরাজয় না, জনগণের রায়ে 5 বছরের জন্য দায়িত্ব দিল এবং দায়িত্ব যারা পেল না, এর অর্থ না জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, পরবর্তী 5 বছর তারা চেষ্টা করবে। কিন্তু আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধৈর্যটা অনেক কম। আবার আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ষড়যন্ত্র কি আস্থার সংকটেই দেখা যাচ্ছে? ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন, আস্থার সংকট আছে বলেই কি? ধন্যবাদ আপনাকে, এবং সৌরভ ভাই আছেন, উনি এতক্ষণ ধরে কথা বললেন, তাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আসলে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন গণতন্ত্রের পথে যে আমরা হাঁটছি, সেই হাঁটার একটা পর্যায়ে নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং একটু আগে উনি যেটা বললেন, আমরাও যেটা বলি, যে গত 3টি জাতীয় সংসদ নির্বাচন যেহেতু মানুষের অংশগ্রহণমূলক হয়নি, সেই নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি, সেই কারণে বাংলাদেশের মানুষের কাছে এক ধরনের নির্বাচন সংক্রান্ত বিষয় আগ্রহ আছে। এবং এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল এখন রাজনীতির মাঠে, সেই বিএনপি একটা নির্বাচনের দাবি করে আসছে, এবং
ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের দাবি করছিল। সেই পরিপ্রেক্ষিতে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, সেই নির্বাচনের পর নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা সরকারের কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে একটা সংশয় ছিল, সেটা কিন্তু কেটে গেছে ধোঁয়াশাটা। এবং এর সর্বশেষ আমরা যেটা দেখলাম সেটা হলো 5 আগস্টে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন, যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি আগামী ফেব্রুয়ারি 2026 প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একেবারে স্পষ্ট ঘোষণাই আছে। এবং সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে কিন্তু ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেই ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করার জন্য তৎপরতা হয়েছে। জামাতে ইসলামী পক্ষ থেকে এই নির্বাচনীর সময়সীমাকে তারা মানে স্বাগত জানিয়েছেন। এবং সর্বশেষ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন কমিশনের সাথে দেখা করে এসে তিনি বলেছেন যে এই সময়টাও তাদের কাছে গ্রহণযোগ্যই। কিন্তু এখন আজকে দেখবেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এখন এই মুহূর্তে মালয়েশিয়া সফরে আছেন। তো সেইখানে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন এবং তার সাথে যে দুজন আমাদের উপদেষ্টা আছেন তাদের সাথে আলোচনা নিয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেছেন যে আমি ইতিমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা প্রস্তুত, এই ধরনের বক্তব্য দিয়েছেন। বিপরীত দিকে এনসিপির একজন নেতা, এটা আমি এনসিপির ভাষ্য বলবো না উনার ভাষ্য বলবো সেই নিয়ে আমাদের মানে একটু ভাবতে হবে, কেননা ইনি ইতিমধ্যে অনেক কথা বলেছেন যেটার দায়ভার এনসিপি নেয় নাই। তো তিনি যে ভাষায় কথাটি বলেছেন সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মানে কোনো মানে অস্পষ্টতা রেখে তিনি কথা বলেননি, তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন এই বক্তব্যের পর নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে। আপনি বিএনপির কয়েকজন শীর্ষ নেতার উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইনক্লুডিং তারেক রহমানের, যে নির্বাচন বিলম্বিত করার বা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র আছে। আপনি যদি প্রধান উপদেষ্টার বক্তব্য এবং এরপরে যদি এনসিপির যে নেতার বক্তব্য আজকে শুনলাম, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি আমরা করি তাহলে মানুষের মনের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হতে পারে। এখন এনসিপির যে নেতা এই বক্তব্য রেখেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, উনি কোন স্টেক থেকে বলেছেন? উনি বলেছেন যে সংস্কারের জন্য, নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল, মানে সেখানে নাহিদ ইসলামও বক্তব্য রেখেছেন, তিনিও বলেছেন যে আরেকটি 1-11 সংখ্যায় তিনি আছেন যে রাজনৈতিক অনৈক্যের কারণে, রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে। আর তারা যেটি বলছেন যে এনসিপি গঠনের আগেও তাদের দাবি ছিল নতুন সংবিধান, বাংলাদেশের জন্য সংবিধান, এবং তারা নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়নটা তারা চান, যে কোনো ফরম্যালিটি বাস্তবায়ন, সেটি বলতে যেই তিনি বলেছেন যে এটি ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন আমি যে বক্তব্যটি বলেছি, যিনি আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আছেন, তিনি কিন্তু একটা জনদাবির পরিপ্রেক্ষিতেই এই ঘোষণাটি দিয়েছেন। এবং এটি তিনি আগে তো তার 3 দফা তার অবস্থান পরিবর্তন হয়েছে। আপনি জুন মাসের মধ্যে নির্বাচন, এপ্রিলের মধ্যে নির্বাচন এবং সর্বশেষ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এবং আজকে মালয়েশিয়ার। আমি কিন্তু এই কথাতেই আস্থা রাখতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা এর আগে স্পষ্ট করে না বললেও এখন তো একেবারে একটা স্পষ্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিবেন সরকারের পক্ষ থেকে এই নির্ধারিত বা ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের অন্ততপক্ষে আমরা সরকারের পক্ষ থেকে প্রস্তুতি এবং সরকারের পক্ষ থেকে কার্যক্রম এবং বাস্তবায়নের জন্য প্রচেষ্টা এবং নির্বাচন কমিশন থেকে প্রস্তুতি। এরপর যদি কোনো রাজনৈতিক দল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, তখন এটা জাতির সামনে এক্সপোজ হবে, তখন দেখা যাবে। কিন্তু নির্বাচনটি একটু আগে সৌরভ ভাই যেটি বলেছেন, আমি যদি ক্ষমতার চর্চা করতে পারি নির্বাচন ছাড়া, তাহলে তো আমি সেটা প্রলম্বিত করতে পারলে যদি আমার স্বার্থ বা আমার দলের স্বার্থ যদি সেটি হয়, সেটা আমাদের দেশে নতুন কিছু না, অনেকেই সেটা চেয়েছে অতীতেও এখনও চাইতে পারে। কিন্তু সার্বিক বিবেচনায় আমি যেটি মনে করি যে নির্বাচনকে বানচাল করার বা প্রলম্বিত করার এই যে প্রচেষ্টা এবং প্রয়াস, সেটা আমরা দৃশ্যত দেখলেও আমি ব্যক্তিগতভাবে মনে করতে চাই যে সরকার অন্ততপক্ষে এই ধরনের অপচেষ্টা বাস্তবায়ন হতে দিবে না। এটা আমার আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টাই নয়, বাংলাদেশ শুধু নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার যে ব্যক্তিগত ইমেজ এবং সেইখানে সরকার প্রধান হিসাবে তিনি যে বক্তব্যটি রেখেছেন সেটি কার্যকর করার জন্য তার
তিনি এবং তার সরকার সেটি কাজ করবে এবং সেটাই আমরা বিশ্বাস করতে চাই। আর যারা বাধাগ্রস্ত করতে চান, শেষ বিচারে তাদের অবস্থান কি হবে এটা সময় বলবে। জি, ধন্যবাদ আপনাকে। ষড়যন্ত্রটা আসলে কোথায় কিছুটা আপনার কাছ থেকে, আপনার বক্তব্য থেকে পেয়েছি, যেখানে আপনি বলছেন যে প্রলম্বিত করার চেষ্টা, নির্বাচন দেরিতে করানোর চেষ্টা। একটা বিরতি নেব, বিরতি থেকে এসে কথা বলতে চাই যে জুলাই সনদের দাবি যেটি, যে নির্বাচনের আগে, তাহলে সেটি আসলে কিভাবে বাস্তবায়ন সম্ভব? নির্বাচনের আগে কি সম্ভব? যেটি প্রধান উপদেষ্টা সহ ঐকমত্য কমিশন যেটি বলেছে যে এটি নির্বাচিত সরকার, নতুন সংসদ সেটির বৈধতা দেবে। আর কোনো পথ আছে কিনা জানার চেষ্টা করব। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল গণতন্ত্র কথা বলছিলাম নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই প্রসঙ্গে। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, আপনার কাছে আরেকবার আসতে চাই। আমরা ষড়যন্ত্র খুঁজছিলাম, সেখানে শেষে বের হয়েছে আসলে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা নানান দাবিতে। তো সেই দাবির মধ্যে একটি আছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেটি নির্বাচনের আগেই। আরেকটা দাবি হচ্ছে যে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটি করতে হবে। সরকারের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, নতুন সরকার এসে নতুন সংসদ জুলাই সনদ বাস্তবায়ন করবে। জুলাই সনদ যারা দাবি করছেন যে আগে বাস্তবায়ন, সেটির কি নির্বাচিত সংসদ ছাড়া আরো কোনো রাস্তা আছে, আর কোনো পথ না আছে? কিছু কিছু বিষয় তো অধ্যাদেশ দিয়ে করতে পারে। যেমন আমাদের সংবিধানে এখন তো আপনার দ্বিকক্ষের কথা নেই। এখন যদি এই জুলাই সনদে থাকে অথবা জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে বৈঠকে সবাই একমত হয় যে না, আমরা দ্বিকক্ষ চাই, এবং সেটাই একমত হয়েছে, যদিও ভোট পদ্ধতি নিয়ে মতপার্থক্য আছে, তো সেটা অধ্যাদেশ দিয়েও হতে পারে। কারণ আপনি ৭৫-এর পর ৯০ পর্যন্ত, এবং মাঝখানে অবশ্য এই না ৭৫ থেকে ৭৯ দ্বিতীয় সংসদ শুরু হওয়া পর্যন্ত যত আইন হয়েছে, যত অধ্যাদেশ হয়েছে, সেটা তো পরবর্তী সংসদ অনুমোদন করেছে। আপনি সেনা সমর্থিত সরকারের সময় যত অধ্যাদেশ হয়েছে, পরবর্তী সরকার কিছু অনুমোদন করেছে, যেগুলো করেনি সেগুলো বাতিল হয়ে গেছে। তো এইটি হচ্ছে আস্থা। এটা এখানেও আবার কিন্তু বোঝাপড়া, অবিশ্বাস, আস্থার সংকট, যেটা হ্যাঁ, অবিশ্বাসকে বিশ্বাসে আনতে হবে, অনাস্থাকে আস্থায় আনতে হবে, তাহলেই গণতন্ত্র কাজ করবে। আপনি দিলেন, এখন ধরুন যে দলটি আগামী নির্বাচনে জয়ী হবে, তাকে তার অনিচ্ছা সত্ত্বেও কেউ সবাই চাপিয়ে কোনো সিদ্ধান্ত, তার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিল, তো পরবর্তীকালে যদি তার সংসদে যদি তারা মনে করে যে এটা জনগণের কল্যাণের পক্ষে নয়, জনস্বার্থের পক্ষে নয়, তখন তারা তো ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। এই প্রশ্ন আছে। এই কারণে মানে যারা অংশীজন, অনেক দলই, বিএনপি ছাড়া অন্য দল, অনেকগুলো দল, তারা বলছে একটা আইনি ভিত্তি থাকা দরকার। আমি মনে করি আইনি ভিত্তি থাকাটা অস্বাভাবিক নয়। এখন আইনি ভিত্তিটা কিভাবে হবে? একটাই হতে পারে, এই সরকার যে আইনি ভিত্তির উপর আছে অধ্যাদেশের মাধ্যমেই, আদালতের পরামর্শের ভিত্তিতে, তো সেটি একটা ব্যবস্থা হতে পারে। এখন যে পর্যায়ে এসেছে, এখন গণভোট, এই এনসিপি বা আরও অনেক দল গণভোটের কথা বলছে। এখন গণভোট করার মানে হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনটি পিছিয়ে দেওয়া বা নির্বাচনটি না করা। তো সুতরাং এখন গণভোটের সুযোগ নেই। বা এখন অনেকে যে নতুন সংবিধান দাবি তো শুরু থেকেই ছিল, কিন্তু সেটা তো জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় বাতিল হয়ে গেছে। মানে সেটা নিয়ে আলোচনাই হয়নি, কোনো কথাই ওরকম আলোচনা হয়নি। আলোচনা হয়েছে অংশীজনে, অনেকে বলছে যে নতুন সংবিধান প্রয়োজন, দরকার হলে গণভোট দিয়ে হবে, বা একই সংবিধান সভা হবে, নতুন সংবিধান প্রণয়ন করে পাশ করে পরবর্তীকালে এই 5 বছরই এটা জাতীয় সংসদ হিসাবে কার্যকর হবে। তো সেটি আলোচনা গুরুত্ব পায়নি বা সামনে আসেনি। সামনে যেটা আসছে, যে বিষয়গুলো, আমি মনে করি সেই বিষয়গুলো যদি কোনো তাদের আপত্তি থাকে, যারা অংশীজন, বিশেষ করে জামাত ইসলাম, এনসিপি বা অন্যান্য দল, তারা বলতে পারে এর একটা আইনি ভিত্তি চাই। যেমন উচ্চকক্ষের বিষয়ে বিএনপি ছাড়া অন্য প্রায় সব দলই, বিএনপি এবং বাম দলগুলো ছাড়া, যে নিম্নকক্ষের
ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে। এবং জাতীয় ঐকমত্য কমিশনও এটিকে বিএনপির আপত্তি সহ গ্রহণ করেছে। তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হতে পারে এবং আমি মনে করি বিএনপিরও কিছুটা ছাড় দেওয়া উচিত এই কারণে, কারণ মূল যে সংসদ মানে নিম্নকক্ষ সেখানে তো বর্তমান পদ্ধতিতে আছে। অধিকাংশ দল যখন চাইছে যে উচ্চকক্ষে একটি আনুপাতিক হারে হোক, আমরা একটু পরীক্ষা নিরীক্ষাও করে দেখতে পারি। কারণ এই 7 মাসের মধ্যে নতুন সংবিধান করে এবং নিম্নকক্ষেও পুরো আনুপাতিক হারে ভোট করে গণতন্ত্রের যাত্রাটার মানে সামনে এগোবে না, বরং পিছনেই যাবে। আর সুতরাং ওই ঝুঁকি না নিয়ে একটা সমঝোতায় আসা উচিত। আমি সংবাদ মাধ্যমে দেখলাম বিএনপিও যে অবস্থানে আছে অনেক ক্ষেত্রে তারা ছাড় দিতে রাজি আছে, আরও একটু ছাড় দিতে আছে যাতে সবাই ঐকমত্য প্রতিষ্ঠা হয়। ঐকমত্যই যদি না হয় তাহলে নির্বাচন হলে সেটাও নিয়ে কালকে তো যেটি এনসিপির নেতা বললেন, হ্যাঁ তারা নির্বাচন হবে না বলছেন, কিন্তু তারা হয়তো নির্বাচন করলেন না বা নির্বাচন তারা ঠেকাতে পারবেন না, তারা নির্বাচন বর্জন করলেন, আরও 5টি দল করলেন। তখন ওই নির্বাচনের চরিত্রটা কী হবে? নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচন তো মানুষের কাছে এরকম গ্রহণযোগ্য হবে না। এমনি তো এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। নির্বাচনটি কি মানে অন্তর্ভুক্তিমূলক হবে না অন্তর্ভুক্তিমূলক হবে না? সব দলেতে অংশ নিতে পারবে, সব ভোটারেতে অংশ নিতে পারবে? সব দলের কথা যদি বাদও দেয়, সব ভোটার তার পছন্দ নির্ধারণ করতে পারে, তার প্রার্থী বাছাই করতে পারে, এরকম সুযোগ তো থাকতে হবে। এখন সেটি থাকবে কিনা বা থাকবে কিভাবে থাকবে, আমি মনে করি যে সামনে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে, গণমাধ্যমের সাথে বৈঠক করবে, নাগরিক সমাজের সাথেও করবে, তখন এটা বিস্তারিত আসবে। কিন্তু আগে এটা ঠিক করতে হবে এই নির্বাচন কমিশন, এই যে এনসিপির যে নেতা বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারাই কিন্তু আবার বলেছে এই নির্বাচন কমিশনই মানে না, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তো কত পুনর্গঠন করবে? সরকার পুনর্গঠন করার দাবি করছে কেউ কেউ বলছে এখানে কতজন বিএনপি পন্থী উপদেষ্টা আছেন, কতজন এনসিপি পন্থী উপদেষ্টা আছেন, ইত্যাদি ইত্যাদি। মানে একটা অহেতুক বিতর্ক। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। দূরত্ব যেটা বাড়ছে, গণঅভ্যুত্থানের সময় সবাই একসাথে ছিল, এখন হচ্ছে মানে সবাই নিজেদের মধ্যে যেন দূরত্ব আরও বাড়াচ্ছেনি, যেটা মানে না কমে আরও বাড়ছে। এটা কমবে আসলে কিভাবে, বা আদৌ কি কমবে, না এটা নির্বাচন আসতে আসতে এটা আরো দূরে যাবে সবাই? আপনার কি মনে হয়? দেখুন, আমি প্রথম কথা হলো যে দূরত্ব যেভাবে আছে সেটা সামনের দিকে আরো কমবে না বাড়বে এটা এখন নিশ্চিত করে বলার সুযোগ নেই। তবে আমি যেটা মনে করি যে গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে সবার যে এক জায়গায় ছিল সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে আমরা সব জায়গায় দেখি। তখন সবার সামনে একটাই লক্ষ্য যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। মানে আমরা আরো সোজা বাংলায় বললে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। ফলে রাজনৈতিক পথমতের যে ভিন্নতা সেটা ভুলে যেয়ে সবাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছে। আজকে যারা এনসিপি করছে তখন তাদের রাজনৈতিক কোনো এজেন্ডাও ছিল না ওই অর্থে, এবং রাজনৈতিকভাবে তারা সংগঠিতও ছিল না। তারা একটা পরিস্থিতি সামনে রেখে এইখানে এসেছেন এবং পরবর্তীত পরিস্থিতিতে তারা একটা রাজনৈতিক দল করেছেন। সেই রাজনৈতিক দলের আদর্শ আছে এবং এই রাজনৈতিক দলের এখন একটা লক্ষ্যও আছে। তো যারা একসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধরেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের রাজনৈতিক মত ভিন্নতা এবং একই সাথে সামনের দিকে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির যোগফল মিলাতে যেয়ে তাদের মধ্যে কিন্তু মত ভিন্নতা তৈরি হচ্ছে, এবং এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না। কিন্তু যে বিষয়টি অস্বাভাবিক এখন যেটি মানুষ মনে করছে যে আমরা এক বছর যেতে না যেতেই এত দূরত্ব কেন আমাদের মধ্যে তৈরি হচ্ছে, কেন আস্থার সংকট তৈরি হচ্ছে, এবং এই আস্থার সংকট যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যৎ রাজনীতি কি হবে, এটা মানুষের কাছে একটা প্রশ্ন। এখন আজকের এই কয়েকদিন ধরে সৌরভ ভাই আমার সাথে একমত হবেন, আমরা খুব ঘন ঘন নানা রকমের জরিপ দেখছি। আজকেও সর্বশেষ সুজন একটা জরিপ প্রকাশ করেছে এবং সেইখানে সুজনের পক্ষ থেকে 1300 লোকের উপর তারা একটা জরিপ করে তারা বলে দিয়েছে বাংলাদেশের 89% লোক বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকার দরকার নেই, এবং 71% লোক বলছে পিআর পদ্ধতি। আমি এইটুকু বলে দিয়ে বাংলাদেশে যদি 12 কোটি ভোটার হয় এই মুহূর্তে, তাহলে 10 কোটি ভোটারের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নাই। 10 কোটি লোক
জানে না যে বাংলাদেশে পিআর পদ্ধতি কি। এখন জরিপের 1300 লোকের উপর বা 1500 লোকের উপর দিয়ে এক একজন প্রতিদিন নানা ধরনের আমরা জরিপ দেখছি। এই জরিপগুলো কিন্তু রাজনীতির মাঠে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। তো এখন যেটা আপনি বলছিলেন যে এই আস্থার সংকট বা এদের মধ্যে যে মতভিন্নতা মতবিরোধ এটি যে বাড়ছে সামনের দিকে, এটি আরও বাড়বে কিনা। যখন নির্বাচনী যদি একটা পরিবেশ এখানে তৈরি হয় বা নির্বাচন হয়, তখন তো তাদের নিজ নিজ জায়গা থেকে যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যাবে, তখন সেটা আমরা চাই যে একটা ফেয়ার মানে কম্পিটিশন হবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের মধ্য দিয়ে আমাদের সেটা কিন্তু বলে না। ফলে এই মতভিন্নতা আরও বাড়তে পারে সামনের দিকে। তো মাঠের সংঘাতে যেতে পারে। হ্যাঁ, সংঘাত তো আমরা প্রত্যাশা করি না, কিন্তু সংঘাত হতেও পারে। হ্যাঁ, সংঘাত হতেও পারে। তো আমরা এখন যেটা মনে করছি, যে কতগুলো ইস্যু আপনার বলা হয়েছিল, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হয়েছিল আমাদের, যে সংবিধান পরিষদ তৈরি করতে হবে, গণভোট। এর আগে আপনি দেখেছেন যিনি আজকে সুজনের চেয়ারম্যান, যিনি আমাদের ইলেকশন রিফর্মস কমিশনের, তিনিও কিন্তু জোর দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে আমাদের স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এইসব প্রসঙ্গ কিন্তু এখন আর আমাদের মধ্যে আছেন। এখন যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপরে এইগুলো করতে হবে, অধ্যাদেশের মধ্যে দিয়েই বলেন আর যাদের মধ্যেই বলেন, যদি বড় মাপের একটা সমঝোতা রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে না পড়ে, তাহলে এইগুলোর ভবিষ্যৎ সম্পর্কে আমাদের সামনে মানে যথেষ্ট রকমের সংশয় আছেন। উনি যেটি বলেছেন স্পষ্ট করে, যে আপনি অধ্যাদেশের মধ্যে করলে এটা রেটিফাইয়ের জন্য আপনাকে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে যারা যদি মেজরিটি দল থাকে, তাদের ইচ্ছার উপর অনেক কিছুর ভবিষ্যৎ নির্ভর করবে। ফলে পরে যে একটা সংকট তৈরি করার চেয়ে আগে যদি রাজনৈতিক দলগুলো একটা মিনিমাম সমঝোতার মধ্য দিয়ে তারা ভবিষ্যৎ বাংলাদেশের মানে গণতন্ত্রের অগ্রযাত্রা বলেন, রূপান্তরের জন্য যদি তারা একটা আসে, সেটি হবে এখনকার মানে অনুযায়ী এটাই হবে বাস্তবসম্মত এবং রাজনৈতিক দল যারা আছে, এনসিপি নতুন রাজনৈতিক দল, তারা একটা আছে, কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা বড় ঐতিহ্য আছে, অনেক পুরনো রাজনৈতিক দলগুলো। সাম্প্রতিক সময়ে আমরা বাম রাজনৈতিক দলগুলোর কণ্ঠটা একটু মনে হয় আমরা দেখছি, যে ভোটের রাজনীতির মাঠে তিনটা প্রধান দল কেন্দ্রিক আলোচনায় মিডিয়ার ফোকাসেও তারা বেশি বেশি আমরা মনে করছি। তো এইগুলোর মধ্য দিয়েও আমাদের সেই রাজনৈতিক দলগুলোকেও আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না, তাদেরও কিন্তু একটা অবস্থান এখানে আমাদের আছে। তো সব মিলিয়ে আমাদের যে ঐক্যমত্য কমিশন যেটি বলছেন, যে বিএনপি যেমন আপার হাউসের কথা যেখানে বলছে, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আরও এই সব ব্যাপারে আরও নোট অফ ডিসেন্ট আছে। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্ট সম্পর্কে তারা বিশেষজ্ঞ মতামত নেবেন। এবং নোট অফ ডিসেন্ট এটা কিন্তু আমরা বলে থাকি যে ভিন্নমত প্রকাশের একটা ডিসেন্ট ওয়ে, ভিন্নমত প্রকাশের একটা ডিসেন্ট ওয়ে। যেমন আমি নির্বাচন হবে না, এটা কিন্তু ডিসেন্ট ওয়ে না, কিন্তু আপনি একটা আলোচনা করছেন, আপনি ভিন্নমত দিচ্ছেন, একটা ডিসেন্ট ওয়েতে দিচ্ছেন, সেটা রেকর্ডেড হচ্ছে, তারপরে মেজরিটির সিদ্ধান্ত অনুযায়ী একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে। তো ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এইগুলোর বিশেষজ্ঞ মতামত নিয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং আমার ধারণা যে সমস্ত ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টগুলো নিয়েও কিন্তু মেজরিটির আলোকে সিদ্ধান্ত গৃহীত হতে পারে। তো সেইগুলো যদি হয় এবং সেই অনুযায়ী যদি আগামী নির্বাচন এবং বাংলাদেশের আগামী দিনের মানে আপনি সরকার পরিচালনা বা ভবিষ্যৎ নির্ধারণের বিষয়গুলো হয়, সেটাই হবে আমাদের কাছে প্রত্যাশিত। তবে বড় রকমের রাজনৈতিক বিরোধকে মাথায় রেখে আপনি যে কোনো মানে যদি মানে সাময়িক বন্দোবস্তের দিকে যান, তাহলে সেটি কিন্তু আমাদের সামনের দিকে আরো ঝুঁকি বাড়াতে পারে, এবং এই ঝুঁকি এখন আমরা কেউ কিন্তু চাই না এই মুহূর্তে। এবং রাজনৈতিক দলগুলোরও সেই বাস্তবতাটা উপলব্ধি করতে হবে, নবীন দলই হোক প্রবীণ দলই হোক, সবারই এটা উপলব্ধি করতে হবে। ধন্যবাদ। আবার একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে নিশ্চয়ই আবার আপনাদের মূল্যবান কথা শুনবো। দর্শক, এটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ জুজুর নথিতে, আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কথা বলছিলাম নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে কিনা, এই প্রসঙ্গে আবার ফিরতে চাই। সোহরাব হাসান, আপনার কাছে আবারও আসতে চাই। সেটি হচ্ছে আগে যে সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার,
তাদের বিরুদ্ধেই এই সরকার বারবার বলে যে পতিত সরকার নানাভাবে ষড়যন্ত্র করছে, ভারতে বসে করছে, দেশের বিভিন্ন স্থানে বসে করছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জাতীয় পার্টি নতুনভাবে যে কার্যক্রম, তাদের একটু কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে দুই গ্রুপে, দুই পক্ষে। সেটিকেও তারা বলছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমেই চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ জাতীয় পার্টির মাধ্যমে ভারত থেকে আলীগ পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগ, এমনটি তারা বলছেন। আপনার কি হয় কিনা যে নির্বাচনকে কেন্দ্র করে পতিত যে রাজনৈতিক দল সরকারটি ছিল তারা কোনো চেষ্টা চালাবে কিনা, বা এই ধরনের কিছু মনে করেন কিনা? এই প্রশ্নগুলো এখন আসছে। জি, এগুলো তো গত বছর জুলাই অভ্যুত্থানের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আসে না, এখন আসলো কেন? অর্থাৎ আন্দোলনের অংশীজনদের মধ্যকার বিভেদ, বিরোধ, নির্বাচনের ঘোষণা, বিরোধ এবং রেষারেষির সুযোগেই কিন্তু এটা আসে। প্রত্যেকে সন্দেহ করছে, একদল অন্য দলকে সন্দেহ করছে যে তারা ফ্যাসিবাদের সুবিধা নিচ্ছে। এই যে নির্বাচনী মাঠে প্রচার শুরু হলেই দেখবেন যে কে কার পক্ষে কে কার বিপক্ষে বলে, প্রত্যেকে বলবে যে এরা ফ্যাসিবাদের সুযোগ নিয়েছে। আর ওই ভোটাররা, আওয়ামী লীগের তো 2 কোটি ভোটার আছে, সমর্থক। আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে, কারণ এখন তো কার্যক্রম নিষিদ্ধ এবং প্রতীকও স্থগিত করা হয়েছে, যদি আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে তার সমর্থকরা কাকে ভোট দেবে? তখন বোঝা যাবে তার ভোট কে প্রত্যাখ্যান করে, না কে প্রত্যাখ্যান করে। যদি কেউ মাঠে যে বলে, এই সাহস থাকে যে আমরা পতিত যে সরকার বা পতিত যে দল, ক্ষমতাচ্যুত দলের সমর্থকদের ভোট চাই না, এই 2 কোটি তাদের যদি সমর্থক থাকে, এই 2 কোটি ভোটের বাইরের সমর্থন নিয়ে আমরা জয়ী হব, এটা বলার সাহস কারো আছে বলে মনে হয় না। থাকে খুব ভালো। তাহলে আপনি প্রত্যাখ্যানটা কিভাবে করবে? জাতীয় পার্টি তারা ক্ষমা চেয়েছে। এতদিন তো বলা হতো যে এই পতিত স্বৈরাচার তোর ক্ষমা চায়নি, তারা ক্ষমা চাইছে যদি আমরা নির্বাচন করে ভুল করে থাকি। 3টি নির্বাচন করে, 3টি নির্বাচনে একটা তো বিএনপিও গেছে। এখন বিএনপির যারা ওই নির্বাচনে গিয়েছে তারা সবাইকে কি ফ্যাসিবাদের দোষর বলা হবে? সেই নির্বাচনে জামায়াতও ধানের শীষে নির্বাচন করেছে, জামাত ইসলামও করেছে। এবং এই 24-এর নির্বাচন ছাড়া ইসলামী আন্দোলন সব নির্বাচনে অংশ নিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের এই অঘটন না ঘটতে ইসলামী আন্দোলনের এখন যে রাজনীতি করে, তখন রাজনীতি কি হতো সেটা বলা কঠিন। সুতরাং সবাই কিন্তু দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের ভিত্তিতেই রাজনীতি করে। বৃহত্তর জনগণের আকাঙ্ক্ষাটা কি, সেটি যদি করতে পারে, যে স্বৈরাচার প্রত্যাবর্তন না করতে পারে, তো সেজন্য তো আপনাকে গণতান্ত্রিক প্রমাণ করতে হবে। আপনার ভাষা, আপনার আচরণ যদি স্বৈরাচারের মতোই হয়, তাহলে তো আপনার কথা শুনবে না। তাহলে তো মানুষ দেখবে যে পতিত স্বৈরাচার আর বর্তমান স্বৈরাচারের মধ্যে পার্থক্য নাই। তাই আমরা পার্থক্যটা করাই হচ্ছে ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করার প্রধান অস্ত্র। আর যদি আমরা পার্থক্য না করি, যে ভাষায় স্বৈরাচার কথা বলছে সেই ভাষায় যদি ব্যবহার করা, এবং হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে সাম্প্রতিককালে এই পুরান ঢাকায় যে ব্যবসায়ী মারা গেলেন, এরপরে বইয়ের থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্যান্য যে মিছিলে একে অপরের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করেছেন, উচ্চারণ অযোগ্য ভাষা, এবং এটি কোনো সভ্য সমাজে করতে পারে বলে মনে হয় না, কিন্তু তারা করেছে। সর্বোচ্চ বিদ্যাপীঠের আমরা দাবি করব যে আমরা ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করতে চাই, ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে চাই। আবার ফ্যাসিবাদ যে ভাষায় ব্যবহার করেছে, যে আচরণ করেছে, সেটা তার চেয়েও 10 গুণ অশ্রাব্য ভাষা আমি ব্যবহার করছি, তাহলে ফ্যাসিবাদটা কে হলো? ফ্যাসিবাদ তো হয়, একবার মৌলানা ভাসানী বলছিলেন, তৎকালীন সরকার বলছিল যে কি বলে, নকশাল দেখা মাত্র গুলি করা হবে। মৌলানা ভাসানী বলছিল নকশাল কারো গায়ে লেখা থাকে না। তো সুতরাং ফ্যাসিবাদও গায়ে লেখা থাকে না, আচরণ দিয়ে প্রমাণ করে। ধন্যবাদ আপনাকে। আর যে ফ্যাসিবাদ চলে গেছে, সেই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন তখনই ঘটবে যখন
এখন যারা রাজনীতি করছে ফ্যাসিবাদ বিরোধী, তাদের আচরণ যদি ফ্যাসিবাদের মতোই হয়। ধন্যবাদ আপনাকে। আর 2 মিনিট সময় পাবো, ডক্টর সিদ্দিকুর রহমান এই প্রসঙ্গে যুক্ত করেন যদি। না, আমি যেটা বলছি যে ষড়যন্ত্র বা পতিত স্বৈরাচারের কথা বলা হচ্ছে, আপনি আজকে মানে আমাদের জজ কোর্টে একজন সম্প্রতি বসুন্ধরা এলাকাতে আওয়ামী লীগের গোপন বৈঠকের সূত্রে একজনকে ধরা হয়েছে, মেজর সাদিকের ওয়াইফকে। তিনি কিন্তু একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে এই কয়েকদিন ধরে আমরা যেটি পত্রিকায় দেখছিলাম যে কাঁটাবনে, তারপর ডিওএসএসে তারা কয়েকটা গোপন বৈঠক করেছে এবং ঢাকা ব্লকেড বা এই ধরনের একটা সংগঠনের ব্যানারে তারা সংঘবদ্ধ। এই সংঘবদ্ধ হওয়ার পরিস্থিতি কিন্তু আমাদের এখনকার যারা এই জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষ শক্তি, তাদের মধ্যে যে বিবাদ, তাদের মধ্যে যে বিরোধ, তাদের মধ্যে যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, একজনকে অন্যজনকে আক্রমণ করা এবং সেটি রাজনৈতিক মানে শিষ্টাচারের বাইরে গিয়ে এটার সুযোগ কিন্তু কেউ নিতেও পারে বা এবং তারা নিতে পারে। যদি সেটি হয় তাহলে এই পরিস্থিতি তৈরি করার জন্য এই প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু দায়িত্ব নিতে হবে। তো আমরা যেটা মনে করি যে খালি যদি বলেন যে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র বা অমুক, এগুলো কিন্তু বেশি দিন আপনি মানুষকে খাওয়াতে পারবেন না। আওয়ামী লীগের আমলে যেটাও আমরা প্রথম দফায় বলেছিলাম যে কথায় কথায় ভিন্ন মত পোষণকারীদেরকে ষড়যন্ত্রকারী হিসাবে, জঙ্গি হিসাবে বলেছেন। একটা সময়ে এটার আর কোনো আবেদন আবেদন থাকে নাই। এবং আজকেও যদি আমরা শুধুমাত্র তাদের ষড়যন্ত্রের কথা বলি এবং নিজেরা যদি এমন কোনো কাজ থেকে বিরত না থাকি, তাহলে কিন্তু মানুষ এটা বেশি দিন বিশ্বাস করবে না। ফলে আমরা এটুকু অন্ততপক্ষে বলতে চাই যে আগামী যে নির্বাচন এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের চেয়ে এখন আর বিকল্প ভালো কিছু আমাদের সামনে নেই। ফলে এই নির্বাচনটা যেন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে হয় এবং জনগণ যাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন, সরকারের দায়িত্ব দিবেন, তাদের উপর জনগণের কথাই তো আমরা সবসময় বলি, সেই জনগণকে দেন, সুযোগটা দেন, দিয়ে তারা তাদের সিদ্ধান্তটা গ্রহণ করুক। তারপরে যদি আপনার প্রতি জনগণ আস্থা প্রকাশ করে তাহলে আপনি করতে পারবেন অনেক কিছুই। এবং আমরা যদি মনে করি যে আমাদের গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করব, যদি জনগণ আমাকে সেই সুযোগ দেয়, আপনি করবেন, সেই সুযোগ তো আপনার সামনে থাকলোই। কিন্তু এর মানে অন্য কথা বলে জনগণের দোহাই দিয়ে তারপরে ওইখানে শহীদদের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হবে, এই সমস্ত দোহাই দিয়ে আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনটিকে প্রলম্বিত অথবা বানচাল করার প্রচেষ্টা থেকে সব রাজনৈতিক দল কারো যদি মানের মধ্যে থাকে তো এটা থেকে বিরত থাকা উচিত। কারণ এই দেশের মানুষ সব বুঝে এবং সব যে বুঝে এটার প্রমাণ কিন্তু মানুষ দিয়েছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, রাজনৈতিক দলগুলো পরস্পরের দিকে এরকম সন্দেহের তীর ছুড়ে অভিযোগ তুলছে, সেই প্রসঙ্গে কথা বলছিলাম। নির্বাচনটি সুষ্ঠুভাবে যদি না হয় বাংলাদেশের কপালে আরো বড় দুঃখ আছে, এমনটি তাদের বক্তব্য থেকে উঠেছে। এবং রাজনৈতিক দলগুলো সেটি যত ভালো বুঝবে যে একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে নিজেদের যা দায়িত্ব আছে সেটি নিজ নিজ অবস্থান থেকে যদি পালন করে, তাহলে সামনের সময়টি আসলে বাংলাদেশের জন্য ভালো যাবে, এটি তারা বলার চেষ্টা করেছেন। আজকের আয়োজন এখানে শেষ করব। আগামীকাল অন্য কোনো বিষয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।